পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সরকারকে চরমোনাই পীর। এদিকে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। জানাবো চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা, গণগ্রেপ্তার, রিমান্ডে নির্যাতন নিয়ে সিনিয়র সাংবাদিকের উদ্বেগ। জানাবো জামায়াত শিবির নিষিদ্ধ কিভাবে বাস্তবায়ন হবে। এবং সর্বশেষ জানাবো সারা দেশে গ্রেপ্তার আরও ৩৪৫ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সরকারকে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমে বলেছেন, সরকার উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তা পরিষ্কার গণহত্যা। এই হত্যার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। চরমোনাই পীর বলেন, এই হত্যার দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে। দেশবাসীর কাছে এজন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে নজিরবিহীন দমন পীড়নে শিশু, কিশোর, নারী সহ এখনো পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন, যা প্রতিদিনই বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও রক্তবহুল আন্দোলন আগে কখনো হয়নি। কোটা সংস্কার আন্দোলন প্রতিহত করতে গিয়ে সরকার পোড়ামাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য ও স্বাধীন দেশের জনতার সঙ্গে এ ধরনের নির্মমতা চালানো যায় না। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নাফিস আহমেদ ইকরাম নামে এক কলেজ ছাত্রকে আটক করা হয়। তার ব্যাগে হাতুড়ি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আটক ইকরাম লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। জেলা শহরের মাদাম ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। জানা গেছে 8 দফা দাবি নিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। সে লক্ষ্যে বিকেল 3টা থেকে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় ঝোড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত তারা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও মাদাম ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, কোটা আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে, পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ইকরাম নামে এক শিক্ষার্থীর হাতে হাতুড়ি পাওয়া যায়, তাকে আটক করা হয়েছে। চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে চোরাগোপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই বিষয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ছদ্মবেশে এই আন্দোলনে প্রবেশ করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আগামী দিনে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টার্গেট করে চোরাগোপ্তা হামলা করতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিকালে সাংবাদিকদের বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপি জামায়াতের লোকজন ঢুকে নাশকতা করছে। তারা আরো নাশকতা করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত হাতে দেশ বিরোধী এই চক্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাস্তায় নেমে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 17, 18 ও 19 জুলাই রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালানো হয়। রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় কেপিআইভুক্ত প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগ করা হয়। গোয়েন্দা সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঢুকে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালান। 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি ও 20 জুলাই সকাল থেকে সেনা মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তারা আরো জানান, বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এখন চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় চোরাগোপ্তা হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা হয়েছে তাদের। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সম্প্রতি কোটা আন্দোলনে সৃষ্ট সহিংসতায় হতাহত পুলিশ সদস্যদের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্র থেকে বাসায় যাওয়ার পথে হামলা শিকার হয়েছে। পুলিশ সদস্যদের আটক করে শরীর তল্লাশি করে পরিচয়পত্র পেয়ে তারপর মারধর করা হয়েছে। জন্য সাধারণ পুলিশ সদস্যদের মনেও কিছুটা ভীতির সঞ্চার হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একা একা পুলিশ সদস্যদের চলাফেরা করতে নিরুৎসাহিত করেছেন। হত্যা, গণগ্রেপ্তার, রিমান্ডে নির্যাতন নিয়ে সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ। সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ব্লক রেইড, গণগ্রেপ্তার, রিমান্ডে অমানসিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক খুরশিদ আলম স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে তারা বলেন, সরকারকে এ ধরনের অমানবিক ও বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সংবিধান নাগরিকদের যে মৌলিক অধিকার দিয়েছে তা লঙ্ঘন না করারও অনুরোধ জানিয়ে তা আরো বলেন, চলমান সমস্যার যৌক্তিক সমাধান না হলে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে, যা আমাদের কারো কাম্য নয়। জামায়াত শিবির নিষিদ্ধ কিভাবে বাস্তবায়ন হবে? মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দীর্ঘদিনের দাবি ছিল স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। 1972 সালে সংবিধানে ধর্মান্ধ যে কোনো রাজনৈতিক সংগঠন করা নিষিদ্ধ ছিল। ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে এই অরণ্য বিধান সংযোজন করেছিলেন, কিন্তু 75-এ 15ই আগস্টের পর বাংলাদেশে আবার ধর্মান্ধ মৌলবাদীদের আস্ফালন শুরু হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পাশে টেনে নেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধী গোলাম আজম বাংলাদেশে আসে। জামায়াত আবার রাজনীতি করার সুযোগ পায়। 2009 সালে আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের আলোকে একাধিক জামায়াতের শীর্ষ নেতা দণ্ডিত হন এবং সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত হন। এরপর থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে বিভিন্ন মহলে জোরে সোরে দাবি উঠেছিল। তবে এই দাবি প্রথম উচ্চারণ করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। জাহানারা ইমাম 1991 সালে যুদ্ধাপরাধের শিরোমণি গোলাম আজমকে জামায়াতের আমির নির্বাচিত করার প্রতিবাদে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন। সেই নির্মূল কমিটি থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছিল, কিন্তু সেই সময় এই দাবি বিএনপি বাস্তবায়ন করেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে। 2018 সালে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে এবং তার দাড়িপাল্লা প্রতীককে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে জামায়াত আসলে অনিবন্ধিত একটি রাজনৈতিক দল এবং তাতে দলীয় কোনো প্রতীক নেই, কিন্তু তারপরেও জামায়াত সারা দেশে সংগঠিত হচ্ছে এবং নতুনভাবে সন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও জামায়াত শিবির নিষিদ্ধ করা একটি রিট আবেদন ছিল। সেই রিট আবেদনটি দীর্ঘদিন ধরে বিচারাধীন অবস্থায় পড়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ন্যাৎসি নিষিদ্ধ করা হয়েছিল। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা সেই দেশের একটি আইনি প্রক্রিয়ার ব্যাপার এবং সব দেশ এটি করা হয়ে থাকে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে উগ্র বাম কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। সেই বিবেচনায় স্বাধীন বাংলাদেশ জামায়াত শিবিরের রাজনীতি করাটা একটি বিস্ময়কর ব্যাপার। তবে এবার আওয়ামী লীগের ঘুম ভেঙেছে। অবশেষে আওয়ামী লীগ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দলের সভায় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের পরে প্রথম যে প্রশ্নটি এসেছে তা হলো, এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হবে? আইনজ্ঞ এবং বিশ্লেষকরা বলছেন দুভাবে এটি বাস্তবায়িত হতে পারে। প্রথমত, একটি বাস্তবায়নের সহজ প্রক্রিয়া হলো সংসদে আইন পাশ করতে হবে এবং আইন অনুযায়ী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। দ্বিতীয়ত হলো যে মামলাটি আদালতে বিচারাধীন আছে, সেই মামলাটি নিষ্পত্তির মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা যেতে পারে। কারণ যুদ্ধাপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াত শিবিরকে সরাসরি যুদ্ধাপরাধে সম্পৃক্ত হলে ঘোষণা করা হয়েছিল। এখন দেখার বিষয়, সরকার কোনভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে। এটি সংসদে আইন পাশের মাধ্যমে করে নাকি আদালতের মাধ্যমে করে? সারা দেশে গ্রেপ্তার আরো 345 জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের উপর হামলা, সহিংসতা, নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় সকাল পর্যন্ত 24 ঘন্টা নতুন করে আরো 14টি মামলা হয়েছে। এসব মামলায় আরো 58 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। ওইদিকে সারা দেশে পুলিশের অভিযানে রাত থেকে সোমবার পর্যন্ত বিএনপি জামায়াতের আরো 345 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে আরো 14টি মামলা হয়েছে। এসব মামলায় আরো 58 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার পর্যন্ত মোট 243টি মামলায় 2822 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম সিএমপি ও জেলা পুলিশ আরো 23 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সিএমপি 16 জনকে আর জেলা পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ পর্যন্ত সিএমপি 532 জন ও জেলা পুলিশ 388 জন সহ মোট 920 জনকে গ্রেপ্তার করে। সিলেটে বিভিন্ন থানায় 30টি নাশকতার মামলায় বিভাগ জুড়ে 197 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকায় 11টি মামলা হয়েছে। এসব মামলায় 244 জন এজাহার নামীয় ও অজ্ঞাত 17,000 জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় সোমবার পর্যন্ত 142 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে সোমবার ভোরে জেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা সহ 24 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলন ঘিরে জেলা পুলিশ লাইন্সে হামলা ও নাশকতার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনায় অতিরিক্ত পুলিশ লুৎফর রহমান জানান, নাশকতার মামলায় জেলা সদরে 2 জন, কমলাকান্দায় 1, মদন ও 1, মোহনগঞ্জে 1 বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে 48 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেওয়ানগঞ্জ অর্থাৎ জামালপুর উপজেলা বিএনপির কর্মী দেওয়ান হযরতকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। কোম্পানিগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে 2 জনকে গ্রেপ্তার করেছে। সোমবার তাদেরকে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাউখালীতে এক নাশকতা মামলা সহ বিভিন্ন মামলায় 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। নাশকতা মামলায় অভিযান অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।